আজকে যে ঘটনাটা আপনাদের বলছি, এখানে পুলিশের একটা ভুল দেখে আপনারা রীতিমতন হাসবেন যে এরকমও হতে পারে। ভারতের মধ্যপ্রদেশের ময়না গ্রাম, এবং সেই ময়না গ্রামে শিল্পী তার হাজব্যান্ডকে 2-3 দিন ধরে একটা জিনিস বলছে যে দেখো না, আশেপাশে কোথাও কি কোনো ইঁদুর কেউ ফেলে দিয়ে চলে গেছে, অথবা ঘরের কোনো কোণে কোনো কিছু কি মরে পচে আছে। এই কথাটা বারবার শিল্পীর কাছ থেকে তার হাজব্যান্ড যখন শোনে, সে প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, তুমি এরকম কেন বলছো? তখন শিল্পী তার হাজব্যান্ডকে বলে, আরে তুমি কি গন্ধ পাচ্ছ না? তোমার কি নাক নেই? তখন শিল্পীর হাজব্যান্ড বলে যে হ্যাঁ, একটা তো পচা গন্ধ আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না। আমি অলরেডি ঘর এবং ঘরের বাইরে চেক করেছি। তারপর গন্ধটা আরও বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে যে আশেপাশে যতগুলো বাড়িঘর ছিল প্রত্যেকেই এই সেম কমপ্লেনটা করে। তো বর্তমান দিনে কোথাও কোনো পচা গন্ধ বেরোলেই মানুষের মনে অনেক কিছু সন্দেহ জাগে, এবং সেই সন্দেহ জাগার কারণেই তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে ওখানে এই পচা গন্ধটার ব্যাপারে পুলিশকে বলা হয়। পুলিশ বলে, আমরা কি করব? আমরা কি পৌরসভার কর্মী নাকি? এখানে কি নোংরা পরিষ্কার করতে এসেছি নাকি? তখন প্রতিবেশীরা বলে যে সামনে যে ওই বাড়িটা আছে ওটায় ওম প্রকাশ থাকতো। ওম প্রকাশকে 2-3 দিন ধরে আমরা দেখিনি, আপনারা একটু গিয়ে দেখুন। আর গন্ধটা ওখান থেকেই আসছে, এটা আমাদের মনে হচ্ছে। আমরা কাছে যেতে পারছি না, যে গন্ধের প্রকোপটা এতটা। পুলিশ যখন ওম প্রকাশের সেই ভাড়ার ঘরের ওখানে যায়, তখন তারাও সেই উগ্র গন্ধ পায়। দরজাটা বন্ধ, তালা দেওয়া আছে, সেটা তারা ভাঙে, এবং ভাঙতেই একদম জাস্ট দরজার সামনেই তারা দেখে একটা পচা গলা বডি পড়ে আছে। তারা বুঝতে পারে ওম প্রকাশ ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ প্রথমে ভাবে, মানে কিছুটা বলতে পারেন বোকার মতন ভাবে, যে মোস্ট প্রবাবলি ওম প্রকাশ, তার তো বয়স মোটামুটি ওই 60-62 হয়ে গেছে, তো সে হয়তো বার্ধক্যজনিত কোনো রোগে মারা গিয়ে এখানে পড়ে আছে। দেন আর এক পুলিশ অফিসার তাদেরকে মনে করায়, স্যার দরজাটা তো বাইরে থেকে বন্ধ ছিল, বাইরে থেকে বন্ধ হলে ও ভিতরে গিয়ে মরে যাবে, এরকম তো হয় না। তাহলে অন্তত দরজাটা ভিতর থেকে লক থাকতো, কিন্তু এখানে তো উল্টো ব্যাপার হয়েছে। পুলিশ ভালো করে ওম প্রকাশের বডিটা দেখতেই তারা কোথাও না কোথাও বুঝতে পারে যে এটা কোনো নর্মাল মৃত্যু না, এটা একটা মার্ডার মিস্ট্রি, তাদের এটা সলভ করতে হবে। তো তারা ওম প্রকাশের গোটা ফ্যামিলিকে ডেকে আইডেন্টিফাই করতে বলে। এবার ওম প্রকাশের ফ্যামিলির লোকজন এসে তারা বলে, ওম প্রকাশকে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারবো? ওম প্রকাশের ওয়াইফ ছিল, সন্তান ছিল, তারাও সেম কথা বলে। তখন পুলিশ বলে, কেন পারবে না? বলে, অলরেডি ফেসটা তো নষ্ট হয়ে গেছে, ফেসটা দেখে ঠিকঠাক বোঝাই যাচ্ছে না এটা ওম প্রকাশ না অন্য কেউ। তখন পুলিশ বলে, ড্রেসপত্র অন্যান্য কিছু দেখে বলো এটা ওম প্রকাশ কিনা। এবার যেহেতু পুলিশ বারবার এই বডিটাকে ওম প্রকাশ বলে কনফার্ম করে বলছে, পরিবারও কোথাও না কোথাও মেনে নেয়। এবার ওম প্রকাশের ময়না তদন্ত হয়, এবং সেই ময়না তদন্তে দেখা যায় যে ওম প্রকাশকে গলা চিপে হত্যা করা হয়েছে। তো তারা মার্ডার কেস অলরেডি রেজিস্টার করেছে, অ্যান্ড বডিটা ফ্যামিলিকে দিয়ে দেয়, ফ্যামিলি বডিটা সৎকার করে নেয়। এবার এই ওম প্রকাশ কে ছিল? তার জমি জমা ছিল, ব্যবসা ছিল, চাষের জিনিসপত্র ছিল, চাষের কাজও সে করতো, মোটামুটি পয়সা কড়ি ছিল। এবার সেই মানুষটা তার চরিত্র কখনো ভালো রাখেনি। তার ওয়াইফের সাথে সে সম্বন্ধ তেমন কোনো ভালো রাখতো না, তার ছেলে মেয়ে তার সাথে খুব একটা কথা বলতো না। তো সে তার বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে ওইখানে থাকতো। প্রথমে তো ভাড়া থাকতো, ভাড়ার বাড়ি হলো যে লোকটা ভাড়া দিয়েছিল তার কাছ থেকে এই বাড়িটা ওম প্রকাশ একটা সময় কিনে নিয়েছিল, এটা লোকে বলে, কিন্তু কেউ জানে না আদতেও কিনেছিল নাকি সে ভাড়াতে থাকতো। এবার ওম প্রকাশ এখানে একা থাকতো না, ওম প্রকাশের সাথে তার লিভ ইন পার্টনার বৃন্দা থাকতো, এবং এই বৃন্দার সাথে অবৈধ সম্পর্ক ওম প্রকাশ অনেক দিন ধরেই করেছিল। এবং ঠিক এই জন্যই ওম প্রকাশ তার ফ্যামিলির সাথে থাকতো না, এবং তার ফ্যামিলির সাথে সমস্ত ঝামেলা শুরু এইখান থেকেই। এই বাড়িতে ওম প্রকাশ আর বৃন্দা তারা তো থাকতোই, কিন্তু তার সাথে সাথে রামকিষাণ বলে তাদের দুজনের এক বন্ধুও আসতো। এবার যেহেতু খুন হয়েছে, সেহেতু পুলিশ তদন্তের প্রথমেই এই রামকিষাণ আর বৃন্দাকে সন্দেহ করে। পুলিশ ভাবে যে যেহেতু বৃন্দা এই ওম প্রকাশের সাথে লিভিনে থাকতো, হয়তো ওম প্রকাশকে নিয়ে, প্রপার্টি নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রামকিষাণ আর বৃন্দা মিলে ওম প্রকাশকে মেরে চলে গেছে। এবং এই জিনিসটা ভাবা একদমই নর্মাল ছিল,
তারা তদন্ত শুরু করেছে, তারা কল ডিটেল রেকর্ড অন্যান্য কিছু সব চেক করতে শুরু করেছে। নেক্সট ডে যেদিন এই খুনের ঘটনাটা পুলিশ জানতে পারে, ঠিক তার পরের দিনই পুলিশ আবার ওই ক্রাইম স্পটে যায়, এবং ক্রাইম স্পটে গিয়ে না পুলিশ আবার একটু ধন্দে পড়ে যায়। ওখানে একটা বডি ছিল, সেই বডির থেকে পচা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু বডিটা তো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও ওই বাড়ি থেকে পচা গন্ধটা যেন আরও বেড়েছে। পুলিশ এবার ভাবে যে কেন আবার গন্ধটা বাড়লো। তারা আবার দরজা খুলে ওই রুমে এন্ট্রি নেয়, নিয়ে দেখে ওই বাড়ির মেইন যে বারান্দা টাইপের একটা ঘর আছে, তারপরেই আরও দুটো ঘর আছে। প্রথম ঘরের দরজাটা তারা ভাঙে, তালা দেওয়া ছিল, সেই ঘরটা খালি। এবং সেকেন্ড ঘরটা যখন তারা ভাঙে তখন তাদের নাকি আবারও পচা গন্ধ আসে, এবং তারা দেখে ওখানে একটা ফিমেলের ডেড বডি, তার সাথে সাথে একটা মেলেরও ডেড বডি আছে। এবার এইটা দেখার পর পুলিশ বুঝতে পারে তারা মারাত্মক ভুল করতে চলেছিল। তারা যদি আবার না আসতো তাহলে এই তদন্তটা এখানেই হয়তো থেমে থাকতো। এরপর তারা আইডেন্টিফাই করার ট্রাই করে এই বডি দুটো কার। একটা নারীর বডি আছে। এবার ওখানে ওম প্রকাশের সাথে লিভিনে কে থাকতো? বৃন্দা। তো বৃন্দার যে ছেলে আছে তাকে ডাকা হয়, তাকে দেখিয়ে বলা হয় এটা কি তোমার মায়ের বডি? তখন বৃন্দার ছেলে বলে যে দেখুন, এরকমভাবে তো বোঝা যাচ্ছে না, বডিটা তো পুরো পচে গেছে, কিন্তু আমার মা এনে ওম প্রকাশের সাথে থাকতো, তো হতেও পারে এটা আমার মায়ের বডি। তখন পুলিশ তাকে একটা ধমক দিয়ে বলে যে তুমি তোমার মায়ের বডি চিনতে পারছো না, এটা কীরকম হয়? তখন বৃন্দার ছেলে ভালো করে দেখার পর বলে যে হ্যাঁ, এটাই মোস্ট প্রবাবলি আমার মায়ের বডি। এবার বডিটা তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবার আর একটা বডি কার, সেই ব্যাপারে তো জানতে হবে। এবার ওই বাড়িতে আরও একজন ব্যক্তি যেত না, রামকিষাণ, এটা কি তার বডি? এবার রামকিষাণের যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরকে ডাকা হয়, তারা দেখে ক্লিয়ারলি বলে এটা রামকিষাণের বডি না, এটা অন্য কারোর বডি হবে। তখন পুলিশ তাদের উপর জোর দেয়, কিন্তু জোর দিলেও কাজ হয় না। তারা বলে এটা রামকিষাণের বডিই না, তাহলে আমরা কেন এটাকে রামকিষাণের বডি বলবো? পুলিশ এবার ধন্দে পড়ে যায়, তাহলে এই বডিটা কার? তাহলে এখানে রামকিষাণ এই তিনজনকে খুন করে দিয়েছে, কিন্তু তিনজনকে খুন করলেও ওম প্রকাশ আর বৃন্দার পরিচয় তো তারা পেয়ে গেছে, কিন্তু এই থার্ড বডিটা কার? এখানে কি কোনো একসাথে কোনো অবৈধ সম্পর্ক চলছিল? নানান রকম ক্যালকুলেশন তারা লাগাচ্ছে। এবার তারা ওম প্রকাশের ফ্যামিলিকে ডেকে বলে এই বডিটা দেখুন তো আপনার কোনো আত্মীয়ের কিনা। তখন ওম প্রকাশের ফ্যামিলি ওই বডিটা মানে থার্ড বডিটা দেখার পর বলে এটা হচ্ছে ওম প্রকাশ। তখন পুলিশ বলে আরে দুদিন আগে আপনারা যে বডিটা নিলেন, যা সৎকার করলেন, বললেন ওটা ওম প্রকাশের বডি। তখন তারা বলে আপনারা এত ফোর্স করছিলেন এবং বারবার বলছিলেন এটাই ওম প্রকাশের বডি, তো আমরা মানতে বাধ্য হই, কিন্তু ওটা ওম প্রকাশের বডি ছিল না, এইটা ওম প্রকাশের বডি। তখন পুলিশ বলে আপনারা কি করে চিনলেন? বলছে ওই যে গলায় একটা রূপোর চেন আছে না, ওইটা দেখুন, ওইটা সবসময় ওম প্রকাশ পরে থাকতো, তার ড্রেসপত্র, হাইট সমস্ত কিছু মিলে যাচ্ছে। তখন পুলিশ বুঝতে পারে তাদের আবারও একটা বিরাট ভুল হয়েছে। প্রথম যে বডিটা তারা পেয়েছিল ওটা অ্যাকচুয়ালি রামকিষাণের বডি ছিল, যেটা সৎকার অলরেডি ওম প্রকাশের ফ্যামিলি করে দিয়েছে। অ্যান্ড দেন ওম প্রকাশের বডিটা তারা আবার একটা ঘর থেকে ডিসকভার করে। এবার এই দুটো বডিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এখানে দেখা যায় বৃন্দা আর ওম প্রকাশ কাম রামকিষাণ যাই বলবেন না কেন, সবাইকেই এখানে গলা চিপে হত্যা করা হয়েছিল। এবারে এরা যদি এইখানে মৃত অবস্থায় পড়ে থাকে, এদেরকে মারলো কে? কেনই বা মারলো? প্রথম ব্যাপারটা এখানে পুলিশের নজরে আসে, যেহেতু এখানে একটা লিভিং সম্পর্ক ছিল এবং এই বৃন্দারও একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি ছেলে সে ওম প্রকাশের সাথে থাকছিল, আর এদিকে ওম প্রকাশেরও একটা ফ্যামিলি ছিল, সেটা ছেড়ে সে বৃন্দার সাথে থাকছিল, এবং দুই ফ্যামিলি খেপেছিল। তো এই ক্ষেত্রে এই দুই ফ্যামিলির কি কেউ এই কোনো কর্মকাণ্ড করেছে? পুলিশ এবার এই যে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে তাদের ফ্যামিলিকে ডেকে এক এক করে জিজ্ঞাসাবাদ করে। সবাই তো বলে যে স্যার আমরা কেন করব, সম্পর্ক খারাপ ছিল, এরকম করলে আপনার ফ্যামিলির সাথেও তো আপনার সম্পর্ক খারাপ হবে, নানান রকম অজুহাত ফ্যামিলি দিতে থাকে। এবার পুলিশ বুঝতে পারে এইভাবে হবে না, তাদের টেকনিক্যাল এবং যুক্তিগত প্রমাণ চাই। এই কারণে তারা আশেপাশের সিসিটিভি দেখতে শুরু করে। আশেপাশের নিয়ার অ্যাবাউট 100 ঘন্টা সিসিটিভি চেক করার পর একটা সিসিটিভিতে একটুখানি কাউকে একটা দেখা যায়, এবং সেইটা দেখে তারা আইডেন্টিফাই করতে পারে যে আরে একে তো চিনি, একে তো কোথাও না কোথাও দেখেছি, এর সাথে তো কথা বলেছি এই কেসের ব্যাপারে। তারা ভালো করে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে তাদের কেস ফাইল যখন তারা খুলে দেখতে পায় আরে এটা তো বৃন্দার ভাগ্নে সুরেন্দ্র। এবার সুরেন্দ্রকে ডেকে
জিজ্ঞাসাবাদ করা হয়। সুরেন্দ্র বলে যে স্যার আমি ওখান থেকে যাচ্ছিলাম, সিসিটিভিতে দেখেছেন মানেই আমি খুন করেছি, এরকম না। কিন্তু পুলিশ তার কথা শুনে বুঝতে পারে ডাল মে কুচ কালা হয়। এবার বৃন্দার যে ছেলে আছে তাকেও ডাকা হয়, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে একটা পর্যায়ে পুলিশ ধোঁকা দিয়ে বলে সুরেন্দ্র সমস্ত কিছু বলে দিয়েছে। আর এদিকে পুলিশ সুরেন্দ্রকে বলে যে বৃন্দার ছেলে সমস্ত কিছু বলে দিয়েছে, তো তোমরা দুজন একে অপরের সমস্ত কিছুটা বলে দাও, তোমরা কিভাবে মার্ডারটা করলে। তখন দুজন দুজনের উপর সন্দেহ করে, এবার দুজনই সমস্ত কিছু বলতে শুরু করে এবং বলা শুরু করতেই তাদেরকে দুজনকে একসাথে বসানো হয়। তাদের এক বন্ধুকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। তিনজনকে সামনে বসিয়ে পুলিশ এবার এই পুরো ঘটনাটা শুনতে থাকে যে কীভাবে তারা এই কাজটা করেছিল। তাদের এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল, কিন্তু কেন এই মার্ডারটা করেছিল, কিভাবে করেছিল, সেটাই শোনার পালা ছিল। বৃন্দার ছেলে সীতামন বলে যে আমার না বরাবরই প্রবলেম ছিল, আমার মা এই রকমই একটা পরপুরুষের সাথে সবসময় থাকে। এই নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে কত না কথা বলতো। আমি বিয়ে করেছিলাম এবং বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই আমার বউ যখন জানতে পারে আমার মায়ের চরিত্র এরকম, তখন আমার বউও আমাকে ছেড়ে যায় এবং আমাকে তাড়া মেরে যায় যে যার মা ওরকম সেই ছেলে আর কদ্দূর এগোবে। তো এই জায়গা থেকে আমার মায়ের উপর খুব রাগ ছিল। সেদিন প্রথমে সুরেন্দ্র ওই বাড়িতে যায়। ওই বাড়িতে গিয়ে তারা ওই তিনজনকে একসাথে মদ খেতে দেখে। সুরেন্দ্র মদ খেতে বসে। তারপর আমি আর আমার এক বন্ধু সেখানে যাই। আমরা সবাই 6 জন মিলে মদ খাচ্ছিলাম। এর মধ্যে এই পরকীয়া সম্পর্ক নানান কিছু নিয়ে ঝগড়া ঝামেলা বাঁধলে আমার মা বৃন্দা আর ওই পরপুরুষ ওমপ্রকাশ তারা একটা রুমে চলে যায় এবং সেই রুমে তারা দরজা বন্ধ করে দেয়। এবং একটা সময় আমাদের সাথে যখন রামকৃষ্ণের ঝগড়াটা চূড়ান্ত লেভেলে যায়, তখন আমরা মা আর যেখানে ওই পরপুরুষ ছিল দরজা বন্ধ করে সেই দরজাটা ভেঙে দিই এবং দরজাটা ভাঙতেই আমরা দেখি আমার মায়ের শরীরে কোনো ড্রেস নেই, সেই পরপুরুষের শরীরেও কোনো ড্রেস নেই। তারা একসাথে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা দেখার পর আমরা আর মাথা ঠিক রাখতে পারিনি, দুজনকেই ওখানে হত্যা করি। তারপর রামকৃষ্ণ পালাতে যাচ্ছিল, তো তাকেও ধরে হত্যা করি। তারপর চুপচাপ তাদেরকে ওই রুমে রেখে আমরা তালা দিয়ে যে যার মতন পালিয়ে যাই। আমরা তিনজনে 3টে ডিফারেন্ট পথ নিই এবং আগেই আমরা রেখেই করেছিলাম কোথাও কোনো যেন সিসিটিভি ক্যামেরা বা অন্যান্য কিছু না থাকে। কিন্তু কপাল খারাপ হলে যাই হয়, সুরেন্দ্রকে একটা ক্যামেরাতে দেখা গেছে এবং সেটাই আমাদের সমস্ত পর্দা ফাঁস করলো। আপাতত এই 3 জন জেলে আছে, এদেরকে কোর্টে তোলা হবে, বিচার প্রক্রিয়া চলবে এবং পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর সবথেকে বড় কথা, এরা কোনো বড় লোক না, সেহেতু আশা করি এদের প্রত্যেকেরই সাজা হবে। তো একটা কথা আছে না, তুমি যতই চালাক হও আর তুমি যতই সাবধানতার সাথে ক্রাইম করো না কেন, আজকাল পশু পুলিশ তোমাকে হাজার ভুল করার পরেও ধরেই ফেলবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ট্রু ক্রাইম ঘটনা, বাট ইন্টারেস্টিং ছিল। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।